আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের চলমান শাটডাউন সহ সকল কর্মসূচি প্রত্যাহার করেছে সংস্কার ঐক্য পরিষদ। সরকারের পক্ষ থেকে উপদেষ্টা কমিটি গঠন ও ব্যবসায়ী নেতাদের আশ্বাসে এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এদিকে রোববার দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পর জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতারা। জানানো হয়, সংকট নিরসনে সরকার এবং ব্যবসায়ী নেতাদের আশ্বাসে কমপ্লিট শাটডাউন সহ সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের এই সিদ্ধান্ত। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন দ্বারা প্রত্যাহার করেছে। ব্যবসায়ী নেতারা জানান, এনবিআর-এর দীর্ঘদিনের আন্দোলনে ক্ষতির মুখে পড়েছেন তারা। আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে, যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি। গত 12ই মে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে 2 ভাগ করে সরকারের প্রজ্ঞাপনের জারির পর থেকে এর প্রতিবাদে দফায় দফায় কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা, যা পরবর্তীতে চেয়ারম্যান অপসারণের এক দফায় রূপ নেয় এবং শনিবার থেকে শুরু হয় কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। এতে কার্যত সারা দেশে রাজস্ব আদায় ও আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবির হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, আন্দোলন পরিকল্পিত, আইন বিরোধী ও জাতীয় স্বার্থ পরিপন্থী। এই কর্মসূচি এখনই না থামালে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ঠিক আছে, বৈঠক হবে না, ওটা আমি বলতে প্রেস রিলিজ যাবে। এদিকে রোববার আন্দোলনকারীরা আলোচনায় বসার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন আসে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেব। এদিকে ভ্যাট শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এনবিআর এর চলমান আন্দোলনের সাথে দুদকের অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সংস্থাটি। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর রোববার রাতে শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পর বন্দরে বিভিন্ন গেটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। বিল অফ এক্সপোর্ট দাখিলের কাজও শুরু হয় কাস্টমস হাউসে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আমদানি রপ্তানি বাণিজ্যে ক্ষতি দ্রুততম সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হবে যদি সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেন। চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. সাইফুল আলম বলছেন, সোমবার থেকে পুরো দমে কাজ চলবে। এনবিআর-এর বিদ্যমান সংকট দ্রুত নিরসনে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে প্রধান করে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি এখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। রোববার রাতে সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে এসব বলেন তিনি। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এই উপর আমি আর কমেন্ট করব না, আর বেশি কথা না। আর দ্বিতীয়ত হলো একটা সিদ্ধান্ত হয়েছে এসব আলোচনা এনবিআর-এর যারা আন্দোলন করছে, এনবিআর-এর সংস্কার এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ীরা ওদের ইচ্ছা, ওদের সুবিধা অসুবিধার জন্য যা করার একসাথে আলাপ আলোচনা করতে পারে সেই ব্যাপারে না, এগুলো করা হয় না, এগুলি বলা হয় না। কমিটি তো ওদের সাথে আলাপ আলোচনা করবে, এনবিআর কিভাবে সংস্কার করা যায় সবার কথা শুনবে।
8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 8 আগস্ট বিশেষ কোনো দিবস পালিত হবে না বলেও সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রোববার সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভুয়া ও হয়রানিমূলক মামলা এবং মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি পরিবর্তন করেছে সরকার। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের মামলা পরিচালনায় সহযোগিতার স্বার্থে ঢাকায় আগামী 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সবাইকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। আমরা একটা নতুন বিধান করেছি, সিআরপিসিতে 173A নতুন বিধান যুক্ত করা হয়েছে। এইটা যখন কার্যকর হবে আশা করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাই বিপ্লবীর ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে 1 থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশে জুলাই পদযাত্রা করবে এনসিপি। নূর হোসেনের রিপোর্ট। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে দলের মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার তৈরি হবে, যে ইশতেহারের উপরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। জুলাই আন্দোলনের সূচনার দিন 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। 16 জুলাই শহীদ দিবস পালনের আহ্বান জানিয়ে মসজিদ মন্দির সহ সব উপাসনালয়ে জুলাইয়ের শহীদদের জন্য দোয়া করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। 16 জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান শহীদের যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছিল। ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারের ব্যর্থতা সামনে এনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে 1 দফার ঘোষণার দিন 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণাও দেয় এনসিপি। যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে এটি দেওয়ার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই কর্মসূচি থেকে কিন্তু ছাত্ররা সরে এসেছিল ঐক্যমতের স্বার্থে, এবং 31 ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল। ফলে এটি অস্থিরতা কমাবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার, আহত এবং যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। সেই অস্থিরতা কমাবে, একটা জুলাইকে একটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সেই সম্মানটা, সেই লিপিবদ্ধটা আমরা সেই ইতিহাসকে লিপিবদ্ধ করতে পারবো। এটা 1 বছরের মধ্যেই আসলে করা উচিত। 5 আগস্ট দীর্ঘ ফ্যাসিবাদী ও স্বৈরশাসন থেকে জাতির মুক্তি মিলেছে দাবি করে দিনটিকে জাতীয় মুক্তি দিবস ঘোষণার দাবি জানায় এনসিপি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ঐকমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, শঙ্কা দেখা দিয়েছে সময়মতো জাতীয় সনদ তৈরিতেও।
রোববার এমন তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধানমন্ত্রী ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে রাজনৈতিক দলগুলো একমত হলেও সাংবিধানিক পদে নিয়োগ কমিটির বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছায়নি তারা। বিএনপির দাবি সংস্কার বিষয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছেন তারা, আর সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবেন কিনা ভেবে দেখবে বলে জানিয়েছে এনসিপি। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। মাননীয় সহসভাপতি রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জনগণ ও রাষ্ট্রের প্রতি সব দলের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কমিশন কোনো দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে বলেন, জাতীয় সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন, যারা এটি সমর্থন করেন, যারা এটি সমর্থন করছেন না। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, দায়িত্ব ও ভূমিকা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলেছে। 3 দিন আলোচনার পরেও জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে সব দলগুলো একমত হতে পারেনি। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে প্রায় সবাই একমত। প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি সিলেকশন না হয় কিংবা নির্বাচন না হয়, তাহলে আসলে কোনো পার্থক্যই তৈরি হয় না। অন্তত আমরা একটা কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসতে পারিনি। যেই পদের নিয়োগগুলো কোনোভাবেই প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে থাকা উচিত না। রাজনৈতিক দলগুলো যেভাবে এগুচ্ছে তাতে জুলাই মাসে জুলাই সনদ স্বাক্ষর নাও হতে পারে বলে আশঙ্কা জানায় এবি পার্টি। অন্যদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা জামাতের। সকলেই মিলে শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে এক ধরনের প্রায় অসম্ভব টাইপের জটিলতা আছে। তো এই দিকটা কিভাবে মিনিমাইজ করা যায় একটা উপায় বের করার জন্য আমরা চেষ্টা করছি। যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে, বিলম্ব করছে, এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। সাংবিধানিক পদের নিয়োগ কমিটি গঠনে এখনো আগের অবস্থানে বিএনপি। উচ্চকক্ষের বিষয়ে একমত হলেও গঠন কাঠামো নিয়ে দ্বিমত দলটির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের দাবি, সংস্কার বিষয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে তারা। তবে মৌলিক সংস্কার বিএনপি সহ কয়েকটি দলের জন্য আটকে আছে বলে অভিযোগ এনসিপির। তো ঐক্যমত্য তো পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? জাতীয় ঐক্যমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে, সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে। সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনা কয়েকটি দল, তাদের কারণে আসলে আটকে আছে। আগামী 2 দিন পর আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ঐকমত্য কমিশন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার মুরাদনগর থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী। আলোচিত ঘটনার প্রধান আসামি ফজর আলীকে আজ ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তার করা হয় ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। এদিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার 4 জনকে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। 11:30 বাজে রাত বাজে আমার মা বাবা গেছে অনুষ্ঠানে গেছে খালি বাড়ি। তখন হজর আলী দরজা খিলি ভাঙ্গা লাইছে, পরে খিলি ভাঙ্গা আইছে আজকে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে। কুমিল্লার মুরাদনগরের এই নারীকে ধর্ষণ এবং তার প্রতি সহিংসতা চাঞ্চল্য সৃষ্টি করেছে দেশ জুড়ে। এ ঘটনায় রোববার ভোরে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় মূল আসামি ধর্ষক ফজর আলীকে। এর আগে ওই নারীর ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন মোহাম্মদ সুমন, রমজান আলী, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক। তাদের সবার বাড়ি মুরাদনগর উপজেলায়। এই হজর আলী জোরে নাকি মেয়ের অত্যাচার করছে, তখন তার মামার আইয়া এই হজর আলীরে
হজর আলী প্রথমে আওয়ামী লীগ করতো আর পরে বিএনপি চায় নিয়ে মানে বিএনপির লগে চলাফেরা করে পরে এই ঘটনা ঘটাইতেছে এলাকা। হজর আলী ইডি কোনো দল নেই, যেই দল আইয়া চেয়ারম্যান পাস করছে তার লগে থাকিয়া বদমাইশি করে আর এই জুয়াইল খেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত ২৬ জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিট্টা গ্রামে বাড়ির সবার অনুপস্থিতিতে দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। প্রাথমিকভাবে প্রতিবেশীরা দুজনকেই আটক করে মারধর করেন। এক পর্যায়ে পালিয়ে যান ফজর। পরে স্থানীয়দের খবরে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনব। ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়া যারা ছড়িয়েছে তাদের ৪ জনকে আমরা অ্যারেস্ট করেছি। একজনের নাম অনিক, একজনের নাম সুমন, রমজান, বাবু। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মুরাদনগরের সাবেক এক আওয়ামী লীগ নেতার দেহরক্ষী ফজর আলীকে বিএনপি নেতা বলে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করে এর তীব্র নিন্দা জানানো হয় উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন থেকে। সে বিএনপির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। গ্রেপ্তার অন্য ৪ জনের জিজ্ঞাসাবাদ চলছে। আর আহত অবস্থায় গ্রেপ্তার ঘটনার মূল হোতা ফজর আলী চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় হাসপাতালে। জবানবন্দির পর খোলাসা হবে সবকিছু। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে বলে মনে করে বিএনপি। রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে রোববার বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত অক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। এই ঘটনা সম্প্রীতি বিনষ্ট ও রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি। এদিকে ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনীতিকরণ করে একটি গোষ্ঠী নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপায় খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে বিএনপি মহাসচিবের সাথে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। বৈঠকে দুই দেশের নানা দিকের পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি জানতে চান কানাডার হাইকমিশনার। পরে ব্রিফিংয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমির খসরু বলেন, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক থাকতে হবে, তবে তা হতে হবে পারস্পরিক সম্মানবোধের আলোকে। কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি করো, সত্যর মধ্যে না, মিথ্যাচার করার মধ্যে, এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং এইখানে না আরও সারা দেশে অনেক রেপ হচ্ছে, এটার বিরুদ্ধে আরও সরকারকে আরও সক্ষম হতে হবে, আরও তাদের ভিজিবিলিটি বাড়াতে হবে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ২৪ ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রোববার রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। হাইকোর্টের আদেশে আগামী ১৫ দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আগামী ১৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। সেদিন প্রতিবেদন জানাতে হবে পুলিশকে। বিগত সরকারের আমলে ইসলামী ফাউন্ডেশনকে জঞ্জালের পাহাড়ে পরিণত করা হয়েছিল অভিযোগ করে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, শীঘ্রই ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী ইমাম, মুয়াজ্জেম, খাদেমরা বেতন পাবেন। রোববার জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
শেষ হলো সুললিত কণ্ঠে আল্লাহ তাআলার মহান বাণী পবিত্র কুরআন তেলাওয়াতের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৬টি ক্যাটাগরিতে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সনদ পান প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ। প্রশিক্ষণে ভালো ফলাফলের জন্য দেশের ৮ বিভাগ থেকে ৩ জন করে ২৪ জনকে দেওয়া হয় শ্রেষ্ঠ ইমামের বিশেষ সম্মাননা। অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মোপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, প্রয়োজনীয় সংস্কার করে ইসলামী ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় ওয়াকফ প্রশাসনে একটা পরিবর্তন আনতে চাই, সংস্কার করে দিয়ে যেতে চাই। আমাদের ২০০ মামলা হাইকোর্টে এই ওয়াকিফিনরা ওয়াকফ করে দিয়েছেন। মসজিদ ব্যবস্থাপনার নীতিমালা চূড়ান্ত করে সরকারি মসজিদের ইমাম, মুয়াজ্জেম, খাদেমদের পে স্কেলের আওতায় নিয়ে আসা হবে জানিয়ে ধর্মোপদেষ্টা বলেন, বেসরকারি মসজিদগুলোতেও সক্ষমতা অনুযায়ী বেতনের ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। পে স্কেল অনুযায়ী ইমাম এবং খতিবদের বেতন ভাতা যাতে দেওয়া হয়, এটা ভেটিং করার জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি খুব দ্রুত অর্থ মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে আমরা এটা উপদেষ্টা পরিষদে পাস করব। ধর্ম উপদেষ্টা জানান, ওয়াকফ সম্পত্তির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বিচারক বেঞ্চ কাজ শুরু করেছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণের মাধ্যমে গুম করে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে সাবেক এমপি সাবির হোসেন চৌধুরী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৬২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জানান বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। অভিযোগ দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ২০১৫ সালে জনি জেলখানায় যায় এক বন্ধুকে দেখতে। সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে রেখে ২ দিন পর ১৬টি গুলি করে ক্রস ফায়ার করে হত্যা করা হয় তাকে। বাদী এখন পর্যন্ত এই মামলার সুরাহা করতে পারেনি, ফলে তারা ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন। দ্রুত ন্যায় বিচার পেতে ট্রাইব্যুনালে গেছেন বাদীর পরিবার। এখন পর্যন্ত আমার বাদী এই মামলার কোনো সুরাহা পায় নাই। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে তিনি আবেদন করেছেন যে আমাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আবেদনটি গ্রহণ করে তিনি আজকে চিফ প্রসিকিউটর এই অপরাধ ট্রাইব্যুনাল বরাবর একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ নিয়ে আমাদের চিঠি সম্বলিত পত্র নিয়ে, তার সমস্ত পেপার কাটিং নিয়ে, সমস্ত পেপার থেকে কাগজপত্র নিয়ে আমরা প্রসিকিউটর অফিসে জমা দিলাম। ওনারা রিসিভ করেছেন এবং ওনারা বলেছেন আমরা এটা ন্যায় বিচারের জন্য অপরাধ তদন্ত যে সংস্থা আছে, আন্তর্জাতিক অপরাধ তদন্ত, তাদের কাছে ওনারা পাঠাবেন এবং দ্রুত ন্যায় বিচার পাবে বলে আমরা আশা করি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশের লজিস্টিক ইকোসিস্টেমকে সত্যিকার অর্থে রূপান্তরিত করতে উদ্ভাবনী এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। রাজধানীর মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি তাসকির আহমেদ। তিনি বলেন, একই সাথে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রতিকূল প্রভাব মোকাবেলায় লজিস্টিক খরচ কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বক্তারা বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে, দুর্নীতি কমানো এবং পণ্যের দ্রুত পরিবহনে জাতীয় একক প্ল্যাটফর্মগুলিকে সম্প্রসারিত এবং একীভূত করা উচিত। লজিস্টিক্স সেক্টর বিকাশের জন্য সড়ক, রেল, আকাশ, সমুদ্র এবং অভ্যন্তরীণ নৌপথ জুড়ে সমন্বিত পদ্ধতির প্রয়োজন। কাতারের রাজধানী দোহায় মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কাতার প্রতিনিধি
প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, ফণীভূষণ দাসকে সভাপতি, মুজাফফর হোসেন তারেককে সিনিয়র সহসভাপতি, শেখ সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক, শাহেদ আহমেদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জামিল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কাতার বিএনপির সহসভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে বৃহত্তর সিলেটের বিভিন্ন জাতীয়তাবাদী ফোরামের নেতারা বক্তব্য রাখেন। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।